আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না যদি এই বইয়ের প্রতিটা চ্যাপ্টার ক্লিয়ারলি বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করেন। কি করে করবেন আমি বলবো, আমি নিজেও করব সাথে সাথে। বাই দ্য ওয়ে, এটি এই ভিডিওর সেকেন্ড পার্ট, চ্যাপ্টার নাম্বার 7, ফ্রিডম। আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতে পারেন আমি আজ যা চাইবো সেটাই করতে পারবো। মিচিগান ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যাগাস্ট ক্যাম্বেল একটি রিসার্চ করে দেখতে চেয়েছেন যে মানুষ কেন খুশি বা অখুশি থাকে। তিনি তার বই, যেটা আজ থেকে 41 বছর আগে লেখা, দ্য সেন্স অফ ওয়েলবিং ইন আমেরিকাতে লেখেন, নিজের জীবনের প্রতিটা ফিলিংসকে কে কতটা কন্ট্রোল করতে পারছে তার উপর ডিপেন্ড করবে কে কত ভালো থাকবে বা খারাপ। টাইমকে কন্ট্রোল করার এই খুশি বড় গাড়ি, বাড়ি, দামি ফার্নিচার, বেশি মাইনে, এই সব কিছুর ঊর্ধ্বে। তবে ইন্টারেস্টিং কথা হলো সময়কে টাকা দিয়ে কেনা যেতে পারে। ব্যাপারটা একটু এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। ধরুন আপনি একটি কোম্পানিতে কাজ করেন যেখানে আপনার বস ভীষণ স্ট্রিক্ট এবং ন্যাচারালি আপনার সেখানে কাজ করতে একদমই ভালো লাগছে না, কিন্তু কোনো উপায় না থাকায় আপনাকে বাধ্য হয়ে সেই চাকরিটা করে যেতে হচ্ছে। অথচ আপনার কাছে যদি 6 মাস বা 1 বছরের সংসার চালানোর মতো এনাফ টাকা থাকতো তাহলে আপনাকে বসের ভয়ে দিনের পর দিন কাটাতে হতো না, কারণ আপনি জানেন যে এই চাকরি চলে গেলেও আপনার তেমন কিছু ক্ষতি হবে না। যথেষ্ট সঞ্চয় থাকায় আপনি নতুন চাকরি খোঁজার জন্য 1 বছর সময় পাবেন। বড়লোক হওয়া আর হ্যাপি থাকা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমেরিকা সবচেয়ে ধনী দেশ, অথচ 55% আমেরিকান মনে করেন যে তাদের গতকাল আশঙ্কা এবং উদ্বিগ্নে কেটেছে। অ্যাকচুয়ালি আমাদের ইনকাম বৃদ্ধির সাথে সাথে আমাদের লাইফস্টাইলও বদলায়। একটু বেশি বেশি ইনকাম হলে মনে হয় ভালো ড্রেস পরি, দামি কিছু খাই ইত্যাদি। যাই হোক, কিন্তু সময়কে কেনার কৌশল আমরা আয়ত্ত করতে পারিনি। লেখক মনে করে ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে প্রচন্ড গুরুত্ব দেওয়া দরকার। এমন ভাবে সঞ্চয় বা বিনিয়োগ করুন যাতে পরিবারের সাথে একটি ছুটি কাটানো বা সরি ফর দ্যাট অসুস্থ হয়ে ঘরবন্দি হয়ে থাকা ইত্যাদি কোনো ক্ষেত্রেই আর্থিক উদ্বেগ আপনাকে চিন্তায় না ফেলতে পারে। অমানসিক পরিশ্রম করে যে অর্থ রোজগার করলেন তা যদি জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করতে কাজে না আসে তাহলে এটাও এক ধরনের ব্যর্থতা। সো ফ্রিডম, এই চ্যাপ্টারটা বোঝা গেল। লেটস কাম টু দ্য নেক্সট চ্যাপ্টার, নাম্বার 8, ম্যান ইন দ্য কার প্যারাডক্স। মানুষ কখনো কখনো তার চারপাশের মানুষকে শো অফ করে দেখানোর জন্য দামি গাড়ি বা দামি জিনিসপত্র কেনে। সে ভাবে যে লোকে তাকে সম্মান করবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা ঠিক উল্টো। কেউ আপনাকে এই জন্য লক্ষ্য করে না যে আপনি কত বড় লোক বা আপনার কত আছে। তারা ওই জিনিসগুলোর ওপর আকৃষ্ট হয় এবং ভাবতে শুরু করে ওই জিনিসগুলো যদি তাদের থাকতো, ব্যাস এইটুকুই। কেউ ফারারি নিয়ে ঘুরে বেড়ালে মোটেও সেই ব্যক্তিটি কত বড় লোক সেই বিষয়ে কেয়ার করি না, বরং আমরা নিজেদেরকে ওই ব্যক্তির আসনে বসানোর স্বপ্ন দেখি। তাই কারোর কাছ থেকে যদি সম্মান এবং প্রশংসা পাওয়া আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে মেটেরিয়াল জিনিস কেনাকাটা করে তা পূরণ করার চেষ্টা করবেন না। নিজের প্রয়োজনে জিনিস কিনুন, কাউকে দেখানোর জন্য নয়। আপনার বড় বাড়ি, গাড়ি, দামি গয়না, জামা কাপড় ইত্যাদির বদলে আপনার নম্রতা, ভদ্রতা, সহৃদয়তা, সহানুভূতি, এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি সম্মানীয় ব্যক্তি করে তুলবে। প্যারাডক্স বলতে সোজা কথায় যেটা আমরা ভাবি সেটা সত্যি নাও হতে পারে। বুক সামারির সাথে চ্যাপ্টারগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে একদম ইজি হয়ে যাবে মনে রাখতে। চ্যাপ্টার নাম্বার 9, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। আমরা আমাদের চোখের সামনেই যা দেখি তাই দিয়েই অন্যদের সম্পত্তি বিচার করি। আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্রোকারেজ স্টেটমেন্ট দেখতে পাই না। তাই কারো সাফল্য মাপতে আমরা বাইরের জিনিসগুলোর উপর নির্ভর করে থাকি, যেমন গাড়ি, বাড়ি, ইনস্টাগ্রাম ফটো ইত্যাদি। কিন্তু আসল সম্পত্তি হলো সেটাই যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। নিজেকে ধনী দেখানোর জন্য কেউ ইএমআইতে 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেই পারে, কিন্তু বাস্তবে তার সম্পত্তির থেকে 20 লাখ টাকা কমে গেল। ডায়েট এবং এক্সারসাইজ একইভাবে কাজ করে। আপনি এক্সারসাইজ করে আপনার ওজন কমিয়ে ফেললেন, তারপর ভাবলেন অনেক পরিশ্রম করেছেন, এবার একটা ট্রিট আপনি পেতেই পারেন এবং ট্রিট হিসাবে চকলেট, পেস্ট্রি ইত্যাদি খেতে শুরু করলেন। তাহলে কি ওজন আবার আগের জায়গায় ফিরে যাবে? 100% যাবে। একদিকে ক্যালোরি কমাচ্ছেন, অন্যদিকে জাঙ্ক ফুড খেয়ে সেটাই বাড়াচ্ছেন, ফলে আপনার পরিশ্রম তো ফালতু হচ্ছেই। একইভাবে আপনি যদি ইনকাম করেন এবং সেই টাকা যদি ঠিক করে ম্যানেজ করতে না পারেন তাহলে হয়তো নিজেকে বড়লোক মনে করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি বড়লোক থাকতে পারবেন না, কারণ আসল সম্পত্তি সবসময় লুকানো থাকে। মনে আছে আগের ভিডিও রোনাল্ড রিডের কথা? তিনি মারা যাওয়ার পর অনেকের কাছেই ফাইন্যান্সিয়াল রোল মডেল হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন তার সম্পত্তি সকলের আড়ালে ছিল। এমনকি যারা তাকে পার্সোনালি চিনতেন তারাও ব্যাপারটি জানতেন না। চ্যাপ্টার নাম্বার 10, সেভ মানি। এটা আমরা সবাই জানি, কিন্তু বুঝতে হবে একদম ডিপলি। 1970 সালে যখন পৃথিবীর সমস্ত তেল শেষ হয়ে যাচ্ছে বলে এক্সপার্টসরা মনে করেন, তখন বিশ্ব অর্থনীতি ব্যবস্থায় চিন্তার ছাপ পড়ে। কিন্তু ফরচুনেটলি তেল শেষ হয়ে যায়নি। এর সবচেয়ে বড় কারণ হলো উন্নতি প্রযুক্তিবিদ্যার ফলে আগের তুলনায় কম শক্তি খরচ হয় এমন অত্যাধুনিক গাড়ি এবং শিল্প কারখানা তৈরি হতে লাগলো। আমেরিকা 1950 সালে গড়ে যে শক্তি খরচ করত তার থেকে 60% কম শক্তি খরচ করতে শুরু করে। 1975 সালের পর থেকে প্রতিটা গাড়ির 1 মাইল চলতে আগের তুলনায় অর্ধেক তেলের প্রয়োজন হয়। শক্তির পরিমাণ যেহেতু লিমিটেড, তাই মজুদ শক্তির কার্যকারিতা বাড়িয়ে
বাড়িয়ে শক্তি সঞ্চয় করা হয়েছে। একই জিনিস টাকার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি মনে করেন আপনার বর্তমান যা রোজগার তা করার জন্য যথেষ্ট নয়, তাহলে আপনি হতাশায় ভুগবেন। কিন্তু যদি টাকা ঠিক করে ম্যানেজ করেন তাহলে অল্প স্যালারিতেও সঞ্চয় সম্ভব। এটা সত্যি যে প্রাথমিক চাহিদাগুলো মেটানো অত্যন্ত জরুরি, কিন্তু এগুলো পূরণ হওয়ার পরেই মানুষ চায় লাক্সারি। সেটাও যখন পূরণ হয় তখন ইনকামের সাথে যুক্ত হয় অহংকার, আর তখনই লোক দেখানো ব্যাপারটা চলে আসে। আপনি যেটার খরচ বাঁচাচ্ছেন সেটাও এক প্রকার ইনকাম। অনেকেই মনে করতে পারেন যে ভোগবিলাসী যদি না করি তাহলে অর্থ সঞ্চয়ের মানে কি? সঞ্চয়ের কোনো নির্দিষ্ট কারণ থাকে না। জীবনটা অনিশ্চিত, সবকিছু আপনার হিসাব মতো নাও চলতে পারে। সঞ্চয় আপনাকে যে ফ্লেক্সিবিলিটি অপশন দেয় তার থেকে মূল্যবান জিনিস কি হতে পারে? চ্যাপ্টার নাম্বার 11, রিজনেবল ইজ গ্রেটার দ্যান রেশনাল। এই শব্দ দুটো শুনতে একই মনে হলেও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। ধরুন আপনাকে 10,000 টাকা দেওয়া হলো এবং বলা হলো টাকাটা আপনি নিজের কাছে রেখে দিতে পারেন বা কারোর সাথে ভাগ করে নিতে পারেন। তখন আপনি কি করবেন? আপনি রেশনাল হলে টাকাটা নিজের কাছে রেখে দেবেন, কারণ টাকাটা দিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু আপনি যদি রিজনেবল হন তাহলে আপনার মনে হতে পারে টাকাটা পুরোটা আপনার কাছে না রেখে কারোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। অর্থাৎ রেশনাল মানে যুক্তি নির্ভর, অপরদিকে রিজনেবল মানে ন্যায়সঙ্গত হওয়াকে বোঝায়। হ্যারি মার্কুইস রিস্ক ও রিটার্নের মধ্যে গাণিতিক ভারসাম্য উদ্ঘাটনের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু তাকে যখন পার্সোনালি জিজ্ঞাসা করা হয় যে তিনি টাকা কিভাবে ইনভেস্ট করেন, তখন তিনি বলেন ভবিষ্যতের অনুশোচনা এবং অনুতাপের হাত থেকে বাঁচতে তিনি সবসময় সেফ সাইডে থাকার চেষ্টা করেন। চ্যাপ্টার নাম্বার 12, সারপ্রাইজ। অতীতের ঘটনা ভবিষ্যতের মানদণ্ড হিসেবে ধরা মানে একটা ফাঁদের মধ্যে পড়া, কারণ ভবিষ্যৎ মানেই নতুন নতুন আবিষ্কার ও নতুন নতুন পরিবর্তন। ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি সদা পরিবর্তনশীল। ইতিহাসের কয়েকটি স্মরণীয় ঘটনা যেমন গ্রেট ডিপ্রেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, .com বাবল, 9/11 ইত্যাদি বিশ্ব অর্থনীতির নকশাই বদলে দিয়েছে। কিন্তু প্রবলেমটা হলো আমরা ওইসব ঐতিহাসিক ঘটনাগুলিকে ভবিষ্যতে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় পাই। তাই স্টক মার্কেটের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে হিস্ট্রি একটি মিসলিডিং গাইড হতে পারে। তাই ফোরকাস্টের উপর 100% নির্ভরশীল না থেকে যে কোনো সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকা দরকার। চ্যাপ্টার নাম্বার 13, রুম ফর এরর। আপনার একটি ভুল সিদ্ধান্তের জন্য আপনি যাতে চরম ক্ষতির মুখে না পড়েন সেই জন্য সবসময় কিছু খোলা পথ রাখা দরকার। আর লেখক এটাকেই রুম ফর এরর বলছেন। এই কনসেপ্টটি বেঞ্জামিন গ্রাহামের ভাষায় মার্জিন অফ সেফটি নামে পরিচিত। নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করা একেবারেই সম্ভব না, কারণ সময়ের মতো অর্থনীতিও সদা পরিবর্তনশীল। বিল গেটস এটা খুব ভালোভাবে বুঝেছিলেন। তিনি বলেন তিনি যখন মাইক্রোসফট খোলেন তখন ব্যাংকে এত পরিমাণ টাকা রেখেছিলেন যাতে কোম্পানি যদি 1 বছরের জন্যও যদি কোনো প্রফিট না করে তবু যেন কর্মচারীদের বেতন নিশ্চিন্তে বহন করতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির এক অস্বাভাবিক সমস্যার মধ্যে পড়ে। দীর্ঘদিন ব্যবহার না করার ফলে জার্মান যুদ্ধ ট্যাঙ্কগুলো শহরের বাইরে ময়দানে রাখা ছিল। প্রয়োজনের সময় দেখা গেল বেশিরভাগ ট্যাঙ্ক অকেজো হয়ে পড়েছে। ইঞ্জিনিয়াররা ব্যাপারটা খতিয়ে দেখলে এক আশ্চর্য বিষয় সামনে আসে যা কারোরই মাথায় ছিল না। ইঁদুরেরা ট্যাঙ্কের মধ্যে বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরে আস্তরণ কেটে তাদের কর্মক্ষমতা নষ্ট করে দিয়েছে। জার্মানরা পৃথিবীর সবচেয়ে উন্নত যন্ত্রপাতির অধিকারী ছিল, কিন্তু কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তারা ইঁদুরের দ্বারা এমনভাবে পরাস্ত হবে। সুতরাং সঞ্চয় করার জন্য নির্দিষ্ট কোনো কারণের প্রয়োজন নেই, কারণ জীবন আপনাকে কখন কোন পরিস্থিতির সামনে এনে দাঁড় করাবে তা আপনার কল্পনাতীত। চ্যাপ্টার নাম্বার 14, ইউ উইল চেঞ্জ। একটি 5 বছরের বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হয় যে সে কি হতে চায়, সে বলে যে সে ট্রাক ড্রাইভার হতে চায়, কারণ তার চোখে ট্রাক ড্রাইভার হওয়াটা এক রোমাঞ্চকর ব্যাপার। বড় হয়ে সে উকিল বা বিচারক হতে চায়, কারণ তার মনে হয় এটা ট্রাক চালানোর থেকে অনেক বেশি সম্মানজনক। আইনজীবী হওয়ার পর তাকে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ কাজ করতে হয় যে সে পরিবারের সাথে সময় কাটিয়ে উঠতে পারে না। তাই সে এই চাকরির বদলে অন্য কোনো ফ্লেক্সিবল জব নেয়। জীবনের শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত প্রতিটা স্তরে আমাদের ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটে। আমাদের প্রায়োরিটি বদলে যায়, তাই আমাদের সিদ্ধান্তগুলোও পাল্টে যায়। তাই নির্দিষ্ট কোনো বিনিয়োগ পদ্ধতিতে নিজেকে টিকিয়ে রাখা এত কঠিন, এবং এই কঠিন কাজটা ধৈর্যের সাথে করতে পারাটাই মস্ত বড় সাফল্য। চ্যাপ্টার নাম্বার 15, নাথিং ইজ ফ্রি। আমরা সবকিছুর জন্য দাম দিয়ে থাকি, কিন্তু বিনিয়োগের জন্য যে দাম দিতে হয় তা হলো মার্কেট ভলাটিলিটি, অর্থাৎ বাজারগত ঝুঁকি এবং অনিশ্চয়তা। এর সঙ্গে যুক্ত হয় ভয়, দ্বিধা এবং মানসিক দ্বন্দ্ব। ধরুন আপনি একটি গাড়ি কিনতে চান যার মূল্য 30 লক্ষ টাকা। এক্ষেত্রে আপনার কাছে 3টি উপায় আছে। 1, 30 লক্ষ টাকা দিয়ে একটি নতুন গাড়ি কিনবেন। 2, সস্তা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন। 3, চুরি করবেন। 95% মানুষ তৃতীয় উপায়টি এড়িয়ে চলতে চাইবেন, কারণ আপনি জানেন চুরি করার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। সফল বিনিয়োগের ক্ষেত্রেও 3টি অপশন থাকে। 1, আপনাকে মূল্য দিতে হবে, অর্থাৎ মেনে নিয়ে চলতে হবে যে শেয়ার বাজারে ওঠানামা নর্মাল ব্যাপার। 2, কম অনিশ্চয়তাযুক্ত অ্যাসেট কিনতে হবে, যেমন ব্যবহৃত গাড়ি। 3, আপনাকে বড় সড়ো মুনাফা অর্জন করার জন্য চতুরতা এবং কৌশল অবলম্বন করতে হবে। চ্যাপ্টার নাম্বার 16, ইউ অ্যান্ড মি। আমরা প্রত্যেকেই যেমন একে অপরের থেকে আলাদা, তেমন আমাদের চাওয়া পাওয়া, প্রত্যাশা ইত্যাদিও আলাদা। ইনভেস্টমেন্টের
ক্ষেত্রেও তাই। কারোর পরিকল্পনা শর্ট টার্ম, কারোর বা লং টার্ম। যখন কোনো নিউজ চ্যানেলে বলে আপনার এই শেয়ারটা কেনা উচিত, তখন মনে রাখতে হবে তারা কিন্তু জানে না যে আপনি কে, আপনি টিনেজার নাকি প্রাপ্তবয়স্ক নাকি বিধবা। কোনো সাধারণ উপদেশে কান না দিয়ে আমাদের প্রায়োরিটি এবং প্রেফারেন্স কি তা বিবেচনা করা উচিত। চ্যাপ্টার নাম্বার 17, দ্য সিডাকশন অফ পেসিমিজম। আশাবাদের বিপরীত হলো পেসিমিজম, যেখানে মানুষ বিশ্বাস করে পৃথিবী সুখের বদলে দুঃখতে পূর্ণ। এটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে কমিয়ে দেয়। প্রোগ্রেসের গতি ধীর প্রকৃতির, কিন্তু ধ্বংস মুহূর্তের মধ্যে ঘটতে পারে। কম্পাউন্ড এফেক্ট ধীরে ধীরে কাজ করে, তাই প্রগ্রেস তেমন ভাবে চোখে পড়ে না। কিন্তু একটি সামান্য ভুল বা ক্ষণিকের দুর্বলতা আপনার আর্থিক জীবনে সবকিছু উল্টোপাল্টা করে দিতে পারে। চ্যাপ্টার নাম্বার 18, ওয়েন ইউল বিলিভ এনিথিং। দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ যে কোনো কিছুতে বিশ্বাস করতে শুরু করে। ঠিক তেমন মানুষ জানে যে শেয়ার বাজার সম্পর্কে পূর্বাভাস বেশিরভাগ সময় সঠিক হয় না, তবুও সেগুলো মানুষ বিশ্বাস করতে চায়। দ্যাটস ইট ফর টুডে।